প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো এবং এই করোনা মহামারীর মধ্যেও সবাই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বর 2টি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় এসেছে। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা আলোচনা করব সকল বোর্ড 2018 সালে যে সৃজনশীল কোশ্চেনটা আসছিল সেটা নিয়ে। উদ্দীপকে বলা হয়েছে, এ স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বায়ুর তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 52.4%। অন্য কোনো দিন বি স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা এ স্থানের হ্রদের সমান এবং শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5 10⁻³ মিটার, 8.2 10⁻³ মিটার, 15.6 10⁻³ মিটার এবং 16.5 10⁻³ মিটার পারদ। কতে বলা হয়েছে, প্রমাণ চাপ কি? খ, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়, ব্যাখ্যা করো। গ, এ স্থানের হ্রদের গভীরতা নির্ণয় করো। ঘ, উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ক নাম্বার কোশ্চেন, প্রমাণ চাপ কি? প্রমাণ চাপ 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে 273.16 কেলভিন তাপমাত্রায় 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বলে। একে আদর্শ চাপ বা স্বাভাবিক চাপও বলা হয়। প্রমাণ চাপ হচ্ছে 1 atm বা 1.01325 10⁵ প্যাসকেল। খ নাম্বার কোশ্চেন, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়, ব্যাখ্যা করো। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে ভেজা কাপড় থেকে পানি সহজেই জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে ভেজা কাপড় থেকে পানি অপেক্ষাকৃত ধীরে জলীয় বাষ্পে পরিণত হয়। এর জন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়। গ নাম্বার কোশ্চেন, এ স্থানের হ্রদের গভীরতা নির্ণয় করো। তো এ স্থানের হ্রদের গভীরতা নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখি আমরা কি বলছে উদ্দীপকে, এ স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। যদি আমরা এখানে একটা হ্রদ কল্পনা করি যার তলদেশে একটি বায়ু বুদবুদ আছে যার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং আয়তন হচ্ছে V1, আর হ্রদের গভীরতাকে ধরলাম H, হ্রদের গভীরতাকে ধরলাম H। এখন এ বায়ু বুদবুদটি যখন হ্রদের উপরিতলে আসে তখন তার ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যায়।
তাহলে আমাদেরকে আগে বের করতে হবে ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কত গুণ হবে। আর হ্রদের উপরিতলে যে বায়ুমণ্ডলের চাপ আছে সেটা দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, যাকে আমরা P2 দিয়ে প্রকাশ করেছি। তো আমরা আগে দেখব কি কি দেওয়া আছে সেটা আগে লিখে ফেলব। মনে করি হ্রদের গভীরতা h, হ্রদের গভীরতাকে আমরা h ধরে নিলাম, এবং তলদেশে বুদবুদের ব্যাসার্ধ R1, তলদেশে বুদবুদের যে ব্যাসার্ধ তাকে R1 ধরলাম। তাহলে তলদেশে বুদবুদের আয়তন হবে B1 = 4/3 পাই R1 কিউব। এখানে বলছে বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তার মানে হ্রদের উপরিতলে ব্যাসার্ধ হবে R2 = 2R1। তাহলে আয়তন হবে B2 = 4/3 পাই R2 কিউব। এখন এই R2 এর পরিবর্তে আমরা লিখব 2R1। তাহলে 2R1, এখানে 2 এর উপর কিউব করলে 8 হয়, আর 4/3 পাই R1 কিউব যেভাবে আছে এভাবেই থাকবে। এটার পরিবর্তে আমরা B1 লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা পেলাম 8B1। এখন তার মানে এই B1 আয়তনের R1 ব্যাসার্ধের বুদবুদ যদি পানির উপরিতলে আসে, ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার কারণে তার আয়তন হয়ে যাবে 8 গুণ। আর হ্রদের তলদেশে যে চাপটা থাকবে, এটাকে P1 ধরেছি, সেটা হবে P2 + H ρg। এখানে দুইটা চাপ, একটা হলো বায়ুমণ্ডলের চাপ আর একটা হলো পানির ওজনজনিত চাপ, দুইটা মিলে হবে P1 = P2 + H ρg। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আর হ্রদের উপরিতলের চাপ যেটা বলেছি দেওয়াই আছে P2 = 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। হ্রদের সর্বত্র যদি তাপমাত্রা সমান হয় তাহলে আমরা লিখতে পারি বা আমরা জানি P1B1 = P2B2। তো এখানে P1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো P2 + H ρg, আর B1, আর এদিকে হবে B2 এর পরিবর্তে লিখতে পারবো 8B1 এখান থেকে, যেহেতু B2 এর মানটা 8B1। উভয় পক্ষ থেকে B1 বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারবো P2 + H ρg, আর হবে 8P2। এই P2টা যদি এখানে চলে যায়, বাম দিক থেকে ডান দিয়ে গেলে 8P2 - P2, তাহলে এদিকে হবে 7P2। H ρg = হবে 7P2, তাহলে H = হবে 7P2 / ρg। এখন যদি আমরা মানগুলো বসাই, 7 × P2 এর মান হচ্ছে 10⁵, পানির ঘনত্ব হচ্ছে 1000, সেটা আমরা জানি, আর জি হচ্ছে 9.8। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 71.43 মিটার। এটা হচ্ছে আনসার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে যে দুটি স্থান দেওয়া আছে, একটা হলো এ স্থান আর একটা হলো বি স্থান। এই স্থানে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 52.4%। তাহলে এ স্থান এবং বি স্থানের মধ্যে যার আপেক্ষিক আর্দ্রতা কম হবে কোনো ব্যক্তি ওই জায়গায় বেশি স্বস্তি বোধ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্থানের আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 52.4%। তাহলে আমাকে অবশ্যই আগে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে, বের করে এই এ স্থানের আপেক্ষিক আর্দ্রতার সাথে তুলনা করতে হবে। যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম হবে সেখানেই
কোনো ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে। তো আমরা দেখি এখানে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা, বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র হচ্ছে RB = FB বড় হাতের FB ইন্টু 100%। এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এখানে FB হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর বড় FB হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো বি স্থানের শিশিরাঙ্ক দেওয়া আছে এখানে 7.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা জিনিস খেয়াল করো, শিশিরাঙ্ক দেওয়া আছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াসে তোমার 7.5 × 10⁻³ মিটার। তো বাড়তি যে জিনিসটা দেওয়া আছে 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিমাণ বের করে নিতে হবে। প্রথমেই আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা বের করব। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের FB, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কত, যেহেতু আমাদের শিশিরাঙ্ক দেওয়া আছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্রথমে আমরা 7-এর জন্য কত সেটা লিখব, আর 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা বের করে নিব। তাহলে ওটা বের করব, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন বা পার্থক্য নিচে হবে তাপমাত্রার পার্থক্য ইনটু যে তাপমাত্রার জন্য আমরা বের করব সেটা হচ্ছে 0.4 ডিগ্রি সেলসিয়াস। 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা বের করব। তাহলে এখানে দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 7.5 10⁻³ মিটার প্লাস, তাহলে এই যে 7.4 হচ্ছে আমার শিশিরাঙ্ক, তাহলে এই 0.4-এর জন্য আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ পাবো 8 ডিগ্রি এবং 60 ডিগ্রির মাঝখানে। তাহলে আমরা বিয়োগ তাপমাত্রার পার্থক্য হবে 8 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 8 ডিগ্রির জন্য হবে 8.2 10⁻³ বিয়োগ 60 ডিগ্রির জন্য হবে 7.5 10⁻³ ইন্টু যতটুকু বেশি সেটা হচ্ছে কত 0.4 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো 7.78 10⁻³ মিটার। এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অর্থাৎ 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন আমাকে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত সেটা বের করতে হবে। তাহলে বায়ুর তাপমাত্রা কোনটা? বি স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.6 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলেই দেওয়া আছে এই যে
বি স্থানের অন্য কোনো দিন বি স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা এ স্থানের হ্রদের সমান, তাহলে বি স্থানেরও বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.6 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 18.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত সেটা বের করতে হবে। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সেটা হবে বড় হাতের AB। বায়ুর তাপমাত্রাটা কত? 18.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 18 ডিগ্রির জন্য আর হচ্ছে 0.6 মানটা থাকবে 19 ডিগ্রি এবং 18 ডিগ্রির যে 18 ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে তার মধ্যে, তাহলে এখানে তাপমাত্রা হবে 19 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াস, আর সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পার্থক্য হবে 19 ডিগ্রিতে হচ্ছে 16.5 10⁻³ আর 18 ডিগ্রিতে হচ্ছে 15.6 10⁻³ ইন্টু যতটুকু তাপমাত্রা বেশি আছে সেটা হচ্ছে 0.6। এখানে 18 জন্য কত দেওয়া আছে সেটা আবার লিখি, 15.6 10⁻³ প্লাস এখানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 1, উপরে 16.5 ইন্টু 10⁻³ মাইনাস 15.6 10⁻³ ইন্টু 0.6। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 16.14 10⁻³ মিটার, যেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিমাণ আমরা 1 নং ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা পাব। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান আমরা পেয়েছি 7.78 10⁻³ মিটার। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা পেয়েছি 16.14 10⁻³ মিটার ইন্টু 100%। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাব 48.2%। অর্থাৎ দেখা যাচ্ছে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা এ স্থানের আপেক্ষিক আর্দ্রতার চেয়ে কম, অর্থাৎ কোনো ব্যক্তি তাহলে বি স্থানে অধিক স্বস্তি বোধ করবে। তো আমরা লিখতে পারি অতএব যেহেতু এ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বি স্থানের আপেক্ষিক আর্দ্রতার চেয়ে বেশি, সেহেতু কোনো ব্যক্তি বি স্থানে অধিক স্বস্তি বোধ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2017 সালে যে সৃজনশীল টেস্ট ছিল সেটি নিয়ে। এখানে দুইটি লেখচিত্র দেওয়া আছে, একটাতে হচ্ছে এক্স গ্যাসের জন্য পিবি লেখচিত্র এবং অন্যটিতে ওয়াই গ্যাসের জন্য পিবি লেখচিত্র। এখানে এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর চাপ দেওয়া আছে।
এক্স গ্যাসের জন্য যে লেখচিত্র দেওয়া আছে সেখানে ওয়াই অক্ষ বরাবর চাপের মান দেওয়া আছে 15 কিলোপ্যাসকেল এবং তাপমাত্রা দেওয়া আছে 305 কেলভিন। ওয়াই গ্যাসের জন্য যে চাপ দেওয়া আছে সেটা হচ্ছে 21 কিলোপ্যাসকেল এবং তাপমাত্রা দেওয়া আছে 405 কেলভিন। দুইটি ভিন্ন পাত্রে সংরক্ষিত 325 গ্রাম এবং 288 গ্রাম বরের 10 মোল করে যথাক্রমে এক্স গ্যাস এবং ওয়াই গ্যাসের জন্য দুইটি পিবি লেখচিত্র উদ্দীপকে দেওয়া আছে। কত বলছে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। খ, কুষ্টিয়ায় কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? গ, উদ্দীপক অনুযায়ী গ্যাসদ্বয়ের আয়তনের তুলনা করো। আয়তন বলতে এখানে B1 এবং B2 এই দুইটা আয়তনের তুলনা করতে হবে। গ, পাত্র দুটির মুখ একই সঙ্গে খুলে দিলে কোন পাত্রটি আগে খালি হবে গাণিতিকভাবে দেখাও। এখানে দুইটি ভিন্ন পাত্র দেওয়া আছে এবং একটাতে দেওয়া আছে 325 গ্রাম গ্যাস এবং অন্যটাতে দেওয়া আছে 288 গ্রাম বরের গ্যাস। এখন দুটাতেই 10 মোল করে দেওয়া আছে। যদি মুখ খুলে দেওয়া হয় তাহলে কোনটি আগে খালি হবে সেটা জানতে চেয়েছে। ক নাম্বার কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। খ নম্বর কোশ্চেন, কুষ্টিয়ায় কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? কুষ্টিয়ায় কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় কুষ্টিয়ায় ওই দিন সন্ধ্যায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুষ্টিয়ার বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে এবং তা ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হবে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপক অনুযায়ী গ্যাসদ্বয়ের আয়তনের তুলনা করো। গ্যাসদ্বয়ের আয়তনের মানে হচ্ছে B1 এবং B2, এই দুইটার তুলনা করতে হবে। তো এখানে দুইটি গ্যাস, একটি হলো এক্স গ্যাস আর একটি হলো ওয়াই গ্যাস। যদি আমরা এক্স গ্যাসটাকে প্রথম পাত্রের গ্যাস কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি এক্স গ্যাসের জন্য গ্যাসের তাপমাত্রা, এক্স গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে T1 = 305 কেলভিন। গ্যাসের চাপ দেওয়া আছে P1 = 15 কিলোপ্যাসকেল। এটাকে আমরা প্যাসকেলে লিখলাম 10⁻³ দিয়ে। এক্স গ্যাসের আয়তন ধরলাম B1। ওয়াই গ্যাসের জন্য যেটি দ্বিতীয় পাত্রে আছে কল্পনা করি, গ্যাসের তাপমাত্রা হবে T2 = 405 কেলভিন। গ্যাসের চাপ P2 = 21 কিলোপ্যাসকেল। এটাকে আমরা প্যাসকেলে লিখলাম 10⁻³ দিয়ে। ওয়াই গ্যাসের আয়তন B2। এখন যেহেতু উভয় গ্যাসে মোল সংখ্যা সমান সেহেতু বয়েলস, চার্লস এবং চাপীয় সূত্রের সমন্বয় থেকে আমরা লিখতে পারি, আমরা জানি P1 B1/T1 P2 B2/T2। এখান থেকে আমাদেরকে B1 এবং B2-র অনুপাত বের করতে হবে। তো আমরা এটাকে B2টাকে এদিকে নিয়ে আসি, B1/B2, T1টা ওইদিকে চলে যাবে, P2 × T1, আর এই P1টা নিচে চলে আসবে, T2 × P1।
এখন যদি আমরা মান বসাই, P2 এর মান হচ্ছে 21 ইন্টু 10⁻³ আর T1 এর মান হচ্ছে 305, T2 এর মান হচ্ছে 405, P1 এর মান হচ্ছে 15 ইন্টু 10⁻³ এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 427 ডিভাইড 405। অতএব আমরা লিখতে পারি B1 অনুপাত B2 সমান সমান 427 অনুপাত 405। এটাই হবে আনসার। গ নম্বর কোশ্চেন, পাত্র দুটির মুখ একসঙ্গে খুলে দিলে কোন পাত্রটি আগে খালি হবে গাণিতিকভাবে দেখাও। তো এখানে আমরা দুইটি পাত্র নিয়েছি, তার মধ্যে একটিতে হচ্ছে X গ্যাস, অন্যটিতে হচ্ছে Y গ্যাস। X গ্যাসকে আমরা প্রথম পাত্র বিবেচনা করলাম। তাহলে X গ্যাসের জন্য বা প্রথম পাত্রের গ্যাসের জন্য গ্যাসের আয়তন B1, গ্যাসের চাপ দেওয়া আছে 15 কিলো প্যাসকেল বা 15 ইন্টু 10⁻³ প্যাসকেল, গ্যাসের ভর দেওয়া আছে M1 সমান সমান 325 গ্রাম, এটাকে কেজিতে নিলে হবে 0.325 কেজি। Y গ্যাসের জন্য গ্যাসের আয়তন দেওয়া আছে B2, গ্যাসের চাপ P2 সমান সমান 21 কিলো প্যাসকেল দেওয়া আছে, তাকে আমরা প্যাসকেলে নিয়ে লিখলে হবে 21 ইন্টু 10⁻³ প্যাসকেল। গ্যাসের ভর দেওয়া আছে M2 সমান সমান 288 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে লিখলে হবে 0.288 কেজি। এখন বলছে পাত্র দুটির মুখ একই সঙ্গে কোনটি আগে খালি হবে। কোনটি খালি হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি গ্যাসের মুখ যখন খুলে দিব এটা ব্যাপন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়বে। আবার ব্যাপনের হার কিন্তু গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আমরা লিখতে পারি, মনে করি প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্রের গ্যাসের ব্যাপনের হার ও ঘনত্ব ব্যাপনের হার এবং ঘনত্ব যথাক্রমে প্রথম গ্যাসের জন্য হবে, প্রথম ও দ্বিতীয় গ্যাসের জন্য ব্যাপনের হার হবে R1 ও R2 এবং প্রথম ও দ্বিতীয় গ্যাসের জন্য ঘনত্ব হবে ρ1 ও ρ2। তো আমরা জানি যেহেতু ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আমরা জানি R1 বাই R2 √ρ2 বাই ρ1। এখান থেকে আমরা যদি মান বসাই, ρ2 হবে M2 বাই B2 আর ρ1 হবে M1 বাই B1। এটাকে লিখলে হবে R1 বাই R2 সমান সমান √of M2 বাই M1 ইন্টু B1 বাই B2। আমরা যদি এখানে মান বসাই, M2 এর মান হচ্ছে 0.288 কেজি, M1 এর মান হচ্ছে 0.325 কেজি আর B1
B1/B2, B1 হচ্ছে 427 আর B2 হচ্ছে 405। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 0.97, অর্থাৎ R1 সমান হবে 0.97 ইন্টু R2। অতএব দেখা যাচ্ছে R2টা R1-এর চেয়ে বড়। গ্যাসের ব্যাপনের হার সময়ের ব্যস্তানুপাতিক। তো আমরা আবার লিখতে পারি, মনে করি প্রথম ও দ্বিতীয় গ্যাসের জন্য সময় T1 ও T2। তাহলে আমরা লিখতে পারি R1/R2 সমান হবে T2/T1। যেহেতু ব্যাপনের হার সময়ের ব্যস্তানুপাতিক, তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি T2/T1 সমান R1/R2-র পরিবর্তে 0.97 এটা লিখে দেই। তাহলে T2 সমান 0.97 ইন্টু T1। তাহলে দেখা যাচ্ছে T1টা বড় T2-এর চেয়ে, T1টা বড় T2-এর চেয়ে। অর্থাৎ তাহলে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে সময় কম লাগতেছে। তাহলে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে সময় কম লাগতেছে, আর ব্যাপনের হার কিন্তু দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বেশি। তাহলে আমরা জানি ব্যাপনের হার সময়ের ব্যস্তানুপাতিক। তো যেহেতু দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে সময় কম লাগতেছে, এই জন্য দ্বিতীয় পাত্রটি আগে খালি হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।